আজকে আমাদের মূল প্রবন্ধের যে বিষয় সেটি হচ্ছিল আসলে 24-এর গণ অভ্যুত্থানে কিভাবে ছড়া সাহিত্য ভূমিকা রেখেছে। আসলে একটি রাজনৈতিক মতাদর্শ পরিচালিত হয় বিভিন্ন ফিলোসফিক্যাল এবং ইডিওলজিক্যাল বয়ান দ্বারা। আসলে এই ছড়া সাহিত্য যে ইডিওলজিক্যাল এবং দার্শনিক যে বয়ান, সেই বয়ানটা কিভাবে ভেঙে দিতে পেরেছে সেটি মূল প্রতিপাদ্য, এবং এক্ষেত্রে আমাদের প্রাবন্ধিক অনেক ক্ষেত্রে সফল হয়েছেন বিষয়গুলো তুলে ধরার জন্য। আসলে আমরা স্বৈরাচারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো যদি ধরি, যেমন একনায়কতন্ত্র, বিরোধীদের দমন, ফলস ন্যাশনালিজম, কাল্ট পার্সোনালিটি, মিডিয়া প্রোপাগান্ডা চালানো, গলা রোধ করা এবং বাক স্বাধীনতা হরণ করা, এর প্রত্যেকটি পর্যায়ে যেগুলো আমরা ধরে থাকি যে মুসলিমের বৈশিষ্ট্য, এই সবগুলো বৈশিষ্ট্যই পতিত ফ্যাসিবাদীদের ছিল। পাশাপাশি যে কাল্ট অফ পার্সোনালিটি যাকে বলা হয়, সেটা এরকম যে মুজিববাদকে বা মুজিবকে নবীর চেয়েও বেশি করে মূল্যায়ন করা। এবং আমাদের যে জাতীয় পর্যায়ের যারা নেতা রয়েছেন, যেমন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যেমন শেরে বাংলা একে ফজলুল হক, যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তাজউদ্দিন আহমেদ সহ যারা রয়েছেন, তাদেরকে এক ধরনের অবমূল্যায়ন করার যে প্রবণতা, অর্থাৎ ঐতিহাসিকভাবে বৈষম্য সৃষ্টি করার জন্য এবং নিজের অপশাসনকে বৈধতা দেওয়ার জন্য একটা ফলস ন্যাশনালিজম তৈরি করা মুজিববাদের উপর ভিত্তি করে। অথচ 1957 সালে কাকবাড়ি সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, যদি পাকিস্তান তার শোষণ অব্যাহত রাখে তবে আমি পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হব। অথচ যে 6 দফা নিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদ গর্ব করে, তার প্রথম প্রস্তাবে প্রথম ধারা যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে একটা ফেডারেল রাষ্ট্র গঠন করা হবে এবং যেখানে প্রাপ্তবয়স্করা ভোটাধিকার ভিত্তিতে আইন পরিষদ নির্বাচন করবেন, তার সম্পূর্ণ অবদান ছিল আমাদের শেরে বাংলা ফজলুল হকের। দেখা গেল শেরে বাংলা ফজলুল হককে এখানে ইতিহাস থেকে বিচ্যুত করা হবে। তো ফলে দেখা যায় যে একমাত্র মুজিবকে নিয়ে যেই পরিমাণ গবেষণা এই বাংলাদেশে রয়েছে, এই বাংলাদেশের যে ফলস ন্যাশনালিজম তৈরি হয়েছে, যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, ভারতীয়রা পাকিস্তানি রাজাকার এবং প্রতিক্রিয়াশীল এবং প্রগতিশীলের ভং ধরার যে আইডিয়া, অর্থাৎ আওয়ামী ফ্যাসিবাদের যেই সব বয়ান ছিল, সেগুলোকে ঘিরে একটি নতুন করে একটি ন্যাশনালিজম তৈরি করা হয়েছে। কি রাজাকারের বাচ্চারা কি চাকরি করবে কি করবে না, এবং ওই আইডিয়া থেকে বলার কারণে যে আরেকটি বৈষম্যর শিকার যেটা করা হয়েছে এইভাবে যে শুধু 56% কোটা না, এই 56% কোটার পরবর্তী সময়ে যে 44% যে কোটার বিষয়টা, সেখানে একজন মেধাবীকে নিয়োগ পেতে হলেও অবশ্যই তাকে দেখাতে হতো যে সে কোনো রাজনৈতিক সাথে সংশ্লিষ্ট ছিল। সে হয়তো তার বাবা মা হয়তো এই আওয়ামী রাজনীতি বিশ্বাস করে, সে হয়তো ছাত্রলীগ ছিল অথবা যুবলীগ ছিল। তাহলে আমাদের এই যে প্রাবন্ধিকরা এই একটু আগে যেটা বলেছেন যে আসলে এই কোটার বৈষম্য, এটি 56% তো ছিলই, সাথে আরো 44% ছিল। তাহলে আমাদের বৈষম্যের একটি স্থায়ী ভিত্তি তৈরি করা হয়েছে। আমরা যদি ধরি যে ফরাসি বিপ্লবের যে আগের যে অবস্থা, ফরাসি বিপ্লবটা হয়েছিল 3টি কারণে। একটি কারণ যে রাষ্ট্র ব্যবস্থা যার আন্ডারে, অর্থাৎ নির্বাহী ক্ষমতা এবং আইন বিভাগের যে ক্ষমতা এবং বিচার বিভাগীয় যে ক্ষমতা, তার সবকিছুই রাজার কুক্ষিগত। আমরা দেখলাম বিচার বিভাগ কেমন ভাবে সংস্কার করা হয়েছে, বিচারপতিকে অভিশংসন করা যায় সংসদের মাধ্যমে। যিনি যেহেতু সংসদ নেত্রী, তিনি একইভাবে রাষ্ট্রের শাসক এবং একইভাবে বিচার বিভাগের মালিক এবং নির্বাহী বিভাগের মালিক। এবং অত্যাচারকে এবং অবিচারকে প্রাতিষ্ঠানিকীকরণ ভাবে বৈধতা দেওয়া হয়েছে, যেটাকে মন্টেস্কু বলেছেন যে দেয়ার ইজ নো গ্রেটার টিরানি দ্যান দ্যাট অফ টিরানি হুইচ হ্যাজ দ্য লিগ্যাসি, অর্থাৎ যার আইনগত বৈধতার মাধ্যমে স্বৈরাচারী মন মানসিকতা কে প্রতিষ্ঠা করা হয় আইনের ভিত্তির মাধ্যমে, তার চেয়ে ভয়ঙ্কর স্বৈরাচার আর পৃথিবীতে হতে পারে না। শুধু কি তাই, এই বিষয়গুলোকেই যদি আমরা অ্যাড্রেস করি যে এই যে বৈষম্য, এই বৈষম্যটাকে কিভাবে ছড়া সাহিত্য আসলে অ্যাড্রেস করলো। এত বেকারত্বের মাধ্যমে দেশের কর্মসক্ষম মানুষের 21% বেকার। এই এত বেকারত্বের মধ্যে অফিসিয়ালি 37,664 জন 31 ডিসেম্বর 2023 পর্যন্ত ভারতীয় নাগরিকরা বাংলাদেশে কর্মরত ছিলেন, এবং কথিত আছে যে তারা 5 লাখ, এবং উচ্চ মধ্যম মানের যারা চাকুরি করেন, অর্থাৎ 6 ডিজিটের উপরে যাদের স্যালারি, তাদের সংখ্যা এখানে বেশি।
তাহলে এই যে একটা রেজিম, এই যে একটা বৈষম্য, এবং এ কারণেই তো আসলে এই ছড়াটা লেখা হয়েছিল যে বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। তুমি আমাকে চাকরির ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করবে, তুমি আমাকে উচ্চ পদস্থ হতে দিবে না, পাশাপাশি যখন ব্যাংক থেকে ঋণ নিতে যাব তখন ব্যাংকগুলো লুট হয়ে গেছে। অর্থাৎ সরকারি চাকরির খালি প্রবৃদ্ধি বাড়ছে, বেসরকারি বিনিয়োগ স্থবির এবং চাকরির কোনো সুযোগ নেই। এমন একটা রেজিম তৈরি করা হয়েছে যে রেজিমের আসলে কোনো বৈধতা নেই। রাষ্ট্রের বৈধতা বা কর্তৃত্বের বৈধতা নির্ভর করে সোশ্যাল কন্ট্রাক্টের উপর, যে নাগরিকের সুযোগ সুবিধা বিবেচনা করা হবে এবং সেই সুযোগ সুবিধা কে সম্মতি প্রকাশ করেই নাগরিক রাষ্ট্র পরিচালনার ক্ষমতা প্রধানমন্ত্রী বা রাজাকে প্রদান করবে। কিন্তু আমরা এখানে দেখলাম কি, যে কোনো ধরনের আইনগত বিষয়ই খেয়াল করা হলো না। তারপর একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, সেই রাষ্ট্রটা হলো একটি পাপেট্রিজম। অর্থাৎ পাপেট্রিজম আমরা কেন বলবো এটাকে? এই পাপেট্রিজমের আমরা যে স্লোগানগুলো দেখি, যে স্লোগানগুলো যেটা ভেসে এসেছে, যে রাষ্ট্রের বৈধতা নিয়ে প্রশ্ন করেছে, রাষ্ট্রের রিজমকে নিয়ে প্রশ্ন করেছে এবং রাষ্ট্রের কর্তৃত্বকে নিয়ে প্রশ্ন করেছে। এই পাপেট্রিজমের সবগুলো চুক্তি আপনি দেখবেন একটি বিশেষ রাষ্ট্রের সুবিধা দেওয়ার জন্য। 1 ইউনিট ইলেকট্রিসিটি উৎপাদন করতে বাংলাদেশে যদি 9 টাকা খরচ হয়, 18 টাকা খরচে আপনি আদানি থেকে বিদ্যুৎ ক্রয় করে আপনি এই দেশের মানুষকে দিবেন। শুধু কি তাই, আপনার পররাষ্ট্রনীতি এবং রাজনীতি এবং স্বরাষ্ট্রনীতি সবকিছু বহিঃশত্রু কর্তৃক সিদ্ধান্তিত নির্ধারিত হবে। এবং তাই নয়, আপনি যে আদর্শ লালন করবেন সে আদর্শ হবে সেকুলারিজম, এবং এই সেকুলারিজম হচ্ছে একটা ফলস সেকুলারিজম, এটা হলো শাহবাগী সেকুলারিজম। এবং শাহবাগী সেকুলারিজমই হচ্ছে এক ধরনের উগ্র সেকুলারিজম, এবং বলে যে টুপিদারি দেখলেই তাদের এক ধরনের উস্কানি সৃষ্টি হয়। আপনার টুপিদারি ভালো না লাগতে পারে, আপনি প্রতিক্রিয়াশীল, আপনি পাশের জনকে কেন বলছেন? এখানে যদি কেউ ধুতি পরে আসে, আমার যদি প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাহলে আমি প্রতিক্রিয়াশীল, সেই ধুতি পরা লোকটি না। এই প্রেক্ষিতে আমরা দেখেছি যে ছাত্ররা যখনই বলেছে, যে তাদেরকে যখনই রাজাকার বানানো হলো, এবং তারা যখনই বলেছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই বক্তব্যের মাধ্যমে যে আওয়ামী ফ্যাসিবাদের যে বয়ান, আওয়ামী ফ্যাসিবাদের যে হালালিকরণ প্রক্রিয়া, সেই হালালিকরণ প্রক্রিয়ায় আঘাত প্রদান করা হয়েছে। এবং এই হালাল যে খাদ্যকে যে হারাম হিসেবে প্রতিপন্ন করতে পেরেছে, এবং মানুষ যে রক্তের দাগ দিয়ে তাদের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেছে, এতেই প্রমাণ হয়েছে যে বাঙালি পারে। আর কাউকে চেয়ে ঘুরে বেড়ে গেঞ্জি পরে রাস্তায় হাঁটতে হবে না বাঙালির আদর্শ বিপ্লবের জন্য। সে আবু সাইদের গেঞ্জি পরবে, এবং এই ছোটদের সময়ের পত্রিকা যেভাবে আবু সাইদের যে একটা প্রতিকৃতি তাদের পোস্টার দিয়েছে, এই প্রতিকৃতি একটা মডেল হয়ে যাবে। আসলে আমরা উন্নয়নের কোনো রোল মডেল ছিলাম না, আমরা আসলেই বিপ্লবীদের রোল মডেল ছিলাম। তো ধন্যবাদ প্রাবন্ধিককে আমাদের এই বিষয়গুলো চিহ্নিত করে দেওয়ার জন্য, পাশাপাশি আয়োজকদেরও ধন্যবাদ এই সময় উপযোগী আলোচনা করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ।